নারায়ণগঞ্জ সিটিতে কাল ভোট, কেন্দ্রগুলোতে পৌঁছেছে সরঞ্জাম, নগর জুড়ে বাড়তি নিরাপত্তা। করোনায় আরও 7 জনের মৃত্যু, গণপরিবহনে উপেক্ষিত স্বাস্থ্যবিধি, পরিস্থিতির অবনতি হলে লকডাউন বললেন স্বাস্থ্যমন্ত্রী। ভারতসহ বিভিন্ন দেশে বাড়ছে ওমিক্রন সংক্রমণ, দেশের স্থলবন্দরগুলোতে ঢিলেঢালা কার্যক্রম। পোশাক রপ্তানিতে কমেছে 12% মূল্য সংযোজন, কাঁচামাল আমদানিতে বেড়েছে খরচ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: অতিথি পাখির কলকাকলিতে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, নিরাপদ পরিবেশ নিশ্চিতের পরামর্শ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোট কাল, এরই মধ্যে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। সবগুলো কেন্দ্রে ভোট হবে ইভিএমে। রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার জানিয়েছেন, নগর জুড়ে বাড়তি নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোট গ্রহণের আর মাত্র বাকি কয়েক ঘণ্টা। এরই মধ্যে কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের ডাক্তার সেলিনা হায়াত আইভী ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের মধ্যে। এছাড়া আরও 3 জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 27টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী 148 জন, আর সংরক্ষিত আসনে কাউন্সিলর প্রার্থী 34 জন। রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার জানিয়েছেন, এরই মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজকে এবং আগামীকালকে নির্বাচনের পরিস্থিতিটা শান্তিপূর্ণ থাকবে, সকলের সহযোগিতা থাকবে, সকলের দোয়া থাকবে। আপনাদের কাছে সেই আশ্বস্ততা ব্যক্ত করছি। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে মোতায়েন করা হয়েছে 14 প্লাটুন বিজিবি, 27টি স্ট্রাইকিং ফোর্স, পুলিশের 64টি মোবাইল টিম এবং 27 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনকে ঘিরে প্রত্যেকটি ভোট কেন্দ্র, প্রত্যেকটি পাড়া মহল্লাকে একটি নির্বাচনী বলয় তথা নিরাপত্তা বলয়ের মধ্যে সেটা আমরা নিয়ে আসব। নির্বাচনে মোট ভোটার 5,27,357 জন, ভোট কেন্দ্র 192টি। সবগুলো কেন্দ্রে ভোট হবে ইভিএমে। রত্না জামান, 21 টেলিভিশন। এদিকে প্রশাসন, পুলিশ ও নির্বাচন কমিশনের আচরণকে ঝুঁকিপূর্ণ মনে করছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। আমি কোনো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করি না। প্রশাসন এবং পুলিশের আচরণকে, নির্বাচন কমিশনের আচরণকে আমি ঝুঁকিপূর্ণ মনে করি। মূল দাবি এবং মূল অভিযোগ, আমি নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, গ্রেপ্তার বন্ধ চাই, যারা গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তি চাই, এবং যারা যেখান থেকে প্রত্যেকটা কেন্দ্রে আমি সিসি ক্যামেরা চাই। গেল 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 3,447 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল 24 ঘন্টায় দেশে নমুনা পরীক্ষা হয়েছে 24,028 জনের। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 1,18,32,120 নমুনা। একদিনে 294 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে 15,52,600। শনাক্তের হার 14.35%, মৃত্যুর হার 1.74 এবং সুস্থতার হার 96.29%। এগারো বিধিনিষেধের আওতায় অর্ধেক যাত্রী নিয়ে চলছে ট্রেন, আর বাস চলছে আসন সংখ্যা অনুযায়ী যাত্রী নিয়ে। মানিক শিকদারের রিপোর্ট। এই দৃশ্য কমলাপুর রেল স্টেশনের। করোনা সংক্রমণ প্রতিরোধে দূরত্ব বজায় রেখে চলার কথা থাকলেও যাত্রীদের চাপে সম্ভব হয়নি। মাস্কের ব্যবহার করছেন অনেকেই,
আর যারা করছে না বরাবরের মতো তাদের রয়েছে নানা অজুহাত। অবশ্যই সেটা উচিত মাস্ক পরা। আপনি তো মাস্ক পরলেন। আসলে আমি হঠাৎ করে বের হয়েছি তো তাই। এতক্ষণ ছিল আমার এই যে ছিল এটাই মাস্ক। আন্তনগর ট্রেনগুলো অর্ধেক যাত্রী নিয়েই চলছে, তবে ভিন্ন চিত্র লোকাল ট্রেনে। প্রত্যেকটা টিকিটে ডাবল, কিন্তু ওনারা আইসা বলতেছে কি আপনারা প্রত্যেক সিটে একজন করে বসবেন। আপনারা যতক্ষণ আছেন ততক্ষণ দেখবেন এক সিটে একজন। এই প্ল্যাটফর্ম যখন ছেড়ে যাবে নেক্সট স্টেশন থেকে আবার এই গেদাগেদি করে আমাদেরকে যেতে হবে, এটাই স্বাভাবিক। স্বাস্থ্যবিধি মানতে স্টেশন কর্তৃপক্ষ নিচ্ছে নানা ব্যবস্থা। লোকাল কাউন্টারে অর্ধেক আসন বিক্রি হচ্ছে, আমাদের আসনের বাইরে কোনো টিকিট দিচ্ছি না, মাস্ক ছাড়া কাউকে টিকিট দেওয়া হচ্ছে না, এবং স্টেশনে মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারছেন না। দূরপাল্লার বাসে আসন সংখ্যা অনুযায়ী যাত্রী পরিবহন করছে, মানা হচ্ছে নির্দেশনা। এখন তো এমনি যাত্রী কম, ঠিক আছে, 2 সিটে একজন থাকার কথা, এখনো তো এটা হয় না নিয়ম। সুন্দরভাবে মাস্ক নেওয়া, হ্যান্ড ওয়াশ নেওয়া, সব পরিষ্কার করে যেমন সুন্দরভাবে যাত্রীরা সেবা দিতে পারে, আমরা এই জন্য সকাল থেকে আমি কাজগুলো করতেছি। তবে সিটি সার্ভিসের বাসগুলো চলছে আগের মতোই। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। সরকারের 11 বিধিনিষেধ না মানলে পরিস্থিতি হবে ভয়াবহ, তখন বাধ্য হয়ে লকডাউনে যেতে হবে। মানিকগঞ্জ 250 শয্যার জেনারেল হাসপাতালে সিটি স্ক্যান মেশিন ও ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, প্রতিদিন 1 থেকে 3% হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এটা খুবই আশঙ্কাজনক। বর্তমানে প্রায় 1% লোকের আইসিইউ প্রয়োজন হচ্ছে, আর এই হারে রোগীর সংখ্যা বাড়তে থাকলে হাসপাতালে জায়গা হবে না। আহ্বান করব এই গাইডলাইনগুলো যাতে পালন করে, লোকে পালন করলে আমি মনে করি না যে লকডাউনের প্রয়োজন হবে। তো এখন আমরা দেখতে হবে যে এই যে আমরা বিধিগুলো দিয়েছি 11 দফা যেটা, সেগুলো কি লোকে মানে কিনা। আমি আশা করি সেগুলো লোকে মানবে এবং আমরা লকডাউনের দিকে আমাদের যেতে হবে না। বৈশ্বিক মহামারী করোনার নতুন ঢেউ প্রতিরোধে দেশের বেশিরভাগ স্থলবন্দরে ঢিলেঢালাভাবে চলছে কার্যক্রম। ভারত থেকে আসা পরিবহনের চালক ও সহকারীদের স্বাস্থ্য পরীক্ষায় তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না। তবে ব্যতিক্রম সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। ওমিক্রন প্রতিরোধে কঠোর অবস্থানে বন্দর কর্তৃপক্ষ। সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, বেনাপোল ও হিলি প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার পরও বেনাপোল ইমিগ্রেশন ও স্থলবন্দরে ঢিলেঢালাভাবে চলছে কার্যক্রম। 2-4টি ট্রাকে জীবাণুনাশক স্প্রে করা হলেও পিপিই ও মাস্ক পরা ছাড়াই ভারতীয় ট্রাক চালকরা অবাধে ঢুকছেন বন্দরে। তাদের পাশে থেকেই পণ্য খালাস করছে বাংলাদেশি শ্রমিকরা। রাজস্ব আদায়ের স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে বলে দাবি এই কর্মকর্তার। ভারত থেকে যে সকল ট্রাক ড্রাইভার হেল্পার আসছে তাদের স্বাস্থ্য সুরক্ষা এবং হ্যান্ড স্যানিটাইজার মাস্ক নিশ্চিত করে বন্দরে প্রবেশের করতে দেওয়া হচ্ছে। একই চিত্র দিনাজপুরের হিলি স্থলবন্দরেও। ইমিগ্রেশন যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হলেও পণ্যবাহী ভারতীয় ট্রাক চালক ও সহকারীদের ক্ষেত্রে তা মানা হচ্ছে না। বন্দরে মাস্ক ও পিপি ছাড়াই বাংলাদেশি শ্রমিকদের সাথে অবাধে চলাচল করছেন তারা। আমাদের ওপারে তো কোনো করোনা টেস্ট নাই, আর দেখলাম এপারে পার্কিংয়ে এসেও বাংলাদেশেও কোনো করোনা টেস্ট হচ্ছে না। ভারত থেকে আগত যাত্রীদের যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে 1 নম্বরে 48 ঘন্টার মধ্যে র্যাপিড অ্যান্টিজেন অথবা আরটিপিসিআর রিপোর্ট থাকা লাগবে। করোনা ভ্যাকসিনের সার্টিফিকেট আছে কিনা এটা দেখতেছি। ব্যতিক্রম চিত্র সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। ওমিক্রন প্রতিরোধে কঠোর অবস্থানে কর্তৃপক্ষ। প্রবেশ মুখে 0 পয়েন্টে পরিবহনে জীবাণুনাশক স্প্রে করা, চালক ও সহকারীকে হাত ধোয়ানো, তাপমাত্রা পরীক্ষা করা, বাধ্যতামূলক মাস্ক পরিধান এবং বন্দরের ভেতর নির্দিষ্ট স্থানে থাকা খাওয়ার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ভারত থেকে যে গাড়িগুলো আসবে সেই গাড়িগুলো সুন্দর করে স্প্রে করে তারপর পরীক্ষা করে তারপর গাড়ি ছাড়পত্র দেওয়া। আমাদের সকল আমদানি এবং রপ্তানিকারক ট্রাকে জীবাণুনাশক স্প্রে আমরা পরিবেশন করছি এবং ড্রাইভার এবং হেল্পার পূর্বে যারা 2 জন ব্যক্তি প্রবেশ করতো তাদেরকে 1 জন প্রবেশের আমরা অনুমতি জ্ঞাপন করছি। ওমিক্রন ঝুঁকি এড়াতে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দরেও সতর্ক স্বাস্থ্য বিভাগ। আমদানি রপ্তানি কাজে নিয়োজিত ভারতের পণ্যবাহী ট্রাকের চালক ও সহকারীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে নিয়মিত। ট্রাকেও দেয়া হচ্ছে জীবাণুনাশক স্প্রে। প্রথমে হাত ধোয়াই, তারপরে স্প্রে আছে, স্প্রে করার পরে থার্মাল স্ক্যানার করি। সোনা মসজিদ পোর্টে একটা মেডিকেল টিম রয়েছে,
এবং তারা একটা 48 আওয়ার্সের মধ্যে একটা ভ্যালিড সার্টিফিকেট, করোনা নেগেটিভ সার্টিফিকেট শো করেই তারা এই দেশে আসে। করোনার নতুন ধরন ওমিক্রনের ঝুঁকি এড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা যথাযথভাবে মেনে চলা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। অর্থ বছরের প্রথম 6 মাসে পোশাক রপ্তানি বেড়েছে 28%। তবে গেল এক বছরে প্রায় 12% কমেছে মূল্য সংযোজন। স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে সুতা ও কাপড় সহ কাঁচামূল্যের মূল্য বৃদ্ধি মূল্য সংযোজনে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা। মেহেদী হাসানের রিপোর্ট। অর্থবছরের প্রথম 6 মাসে পোশাক রপ্তানি থেকে বাংলাদেশ আয় করে $1,990 কোটি। রপ্তানি বেড়েছে 28%। তবে এ খাতের কাঁচামাল হিসেবে আমদানি করতে হয় তুলা, সুতা, কাপড়, রংসহ নানা কেমিক্যাল। রপ্তানি আয় থেকে এসব কাঁচামালের আমদানি বাদ দিলে যা থাকে তাই তৈরি পোশাক শিল্পের মূল্য সংযোজন তথা প্রকৃত রপ্তানি আয়। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে 2020 সালের জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে তৈরি পোশাকের রপ্তানি থেকে বাংলাদেশ আয় করে $812 কোটি। আর এর বিপরীতে $284 কোটি কাঁচামাল আমদানি করতে হয়। এ সময় মূল্য সংযোজন হয়েছিল $528 কোটি তথা 64.97%। একইভাবে ওই বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে মূল্য সংযোজন হয় 61.61%। এদিকে সদ্যবিদায়ী 2021 সালে আরও কমেছে পোশাক খাতে মূল্য সংযোজন। গেল বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে মূল্য সংযোজন হয়েছে 57.60%। এপ্রিল-জুনে 52.35% এবং জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে হয়েছে 53.42%। এদিকে বিদায়ী বছরের জুলাই থেকে অক্টোবর সময়ে 2020 সালের একই সময়ের তুলনায় কাঁচা তুলা প্রায় 60%, সুতা 150% এবং কাপড়ের আমদানি বেড়েছে প্রায় 50%। অর্থনীতিবিদরা বলছেন, স্থানীয় বাজারে চাহিদার তুলনায় সুতা ও ফেব্রিকের সরবরাহ কম থাকায় বৈশ্বিক বাজার থেকে আমদানি বাড়িয়েছে পোশাক কারখানাগুলো। এছাড়া স্থানীয় বাজারে কাঁচামালের মূল্য বৃদ্ধির কারণেও আমদানি ব্যয় বেশি হয়েছে। আন্তর্জাতিক বাজার থেকে কাঁচামাল সরবরাহ করলে সেটা তুলনামূলকভাবে দেশীয় বাজারের তুলনায় পড়তা পড়ে এবং আমার ধারণা যে সাম্প্রতিককালে ভ্যালু এডিশন কমার পিছনে উদ্যোক্তাদের বাইরে থেকে কাঁচামাল আমদানি করে ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে এবং সেটার একটা বড় প্রতিক্রিয়া আমরা এই সময়কালে ভ্যালু এডিশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। করোনা প্রকোপ কমে আসায় বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো বাড়িয়ে দেয় ক্রয়াদেশ। স্থানীয় বাজারে সুতা ও কাপড়ের চাহিদা বাড়ার সাথে পাল্লা দিয়ে বাড়ে দাম। ফলে পরিস্থিতি সামাল দিতে কাঁচামাল আমদানি বাড়িয়ে দেন পোশাক খাতের উদ্যোক্তারা। আমাদের দেশে অর্ডার আসার পরে হঠাৎ করে দেখা গেছে যে আমাদের কটনের দাম বেড়ে গেছে, ফ্যাব্রিকের দাম বেড়ে গেছে। তখন আমরা কী করলাম, আমরা লোকাল প্রকিউরমেন্ট না করে আমরা ইম্পোর্ট করলাম সব। যদি প্রাইসটা ঠিক থাকতো তাহলে তো আমি বাড়ি থেকে আনতাম না। এইটা আমি বলবো, এটা একেবারে আমাদের টেক্সটাইল মিল যারা আছে বা আমাদের স্পিনার যারা আছে, এই দায়িত্বটা তাদের উপরেই যাবে। তার জন্য একটা ব্যারিয়ার দেওয়া হয়েছে আমার জন্য, আমরা ইম্পোর্ট করতে না পারি, ওটা তার মিস ইউজ করে। ওরা ভাবে যে ওরা না দিলে আমরা পাবো না। দেশের তৈরি পোশাক খাতে নিটওয়্যারে 90% এবং ডেনিমে 75% ফেব্রিক ও সুতা দেশেই উৎপাদিত হয়। তবে ওভেন পোশাকের 60%-এরও বেশি কাপড় এখনও আমদানি নির্ভর। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। প্রতি বছর তামাক সেবনে মারা যাচ্ছে 1.5 লাখের বেশি মানুষ, নিয়ন্ত্রণ আইনের সংস্কার দাবি। শেখ হাসিনা কৃষিকে গুরুত্ব দেওয়ায় দেশে কখনোই সংকটে পড়েনি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। তামাক ও তামাকজাত পণ্যের ভয়াল থাবায় প্রতিদিনই ঝরছে প্রাণ। আক্রান্ত হচ্ছে ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সারের মতো মরণ ব্যাধিতে। প্রতি বছর দেশে তামাকজাত পণ্য সেবনে নানা রোগে মারা যাচ্ছে 1.5 লাখের বেশি মানুষ। তামাক বিরোধী আলোচনায় বক্তারা তামাক নিয়ন্ত্রণ আইনের সংস্কার দাবি করেন। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2017 সালের গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভেতে দেখা যায় বাংলাদেশে প্রায় 4.25 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ তামাক সেবন করে। কর্মক্ষেত্র সহ খোলা স্থান এমনকি গণপরিবহনেও ধূমপান করছে 3.84 কোটি মানুষ। অন্যদিকে টোব্যাকো অ্যাটলাসের 2020 সালের প্রতিবেদন বলছে তামাকজনিত নানা রোগে দেশে প্রতি বছর মৃত্যু হয় 1,61,000-এরও বেশি মানুষ। সেই সাথে বাড়ছে ডায়াবেটিস, হৃদরোগ এবং ক্যান্সারের মতো মরণ ব্যাধি। সিডাপে ডর্প ও লক্ষ্মীপুর জার্নালিস্ট ফোরামের আয়োজনে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে নীতি নির্ধারকদের কাছে প্রত্যাশা শীর্ষক আলোচনায় উঠে আসে
তামাকের ক্ষতিকর দিক। কোভিডে আমরা কি বলি যে হাত, নাক এবং মুখের কাছে যাতে আমরা না নিই। স্মোকিংয়ে কিন্তু এই এক্সপোজারটা আমার সবচেয়ে বেশি। একাধিক বন্ধু যারা তামাক সেবন করছে তাদের স্বাস্থ্য ঝুঁকির সাথে একাত্মতা প্রকাশ করছি না, আমরা কিন্তু পরোক্ষভাবে নিজেদের স্বাস্থ্য ঝুঁকি পরোক্ষ ধূমপানের মাধ্যমে নিজেদের স্বাস্থ্যের সাথে কম্প্রোমাইজ করছি। বিদেশি সিগারেট যদি বন্ধ হয়, আমি মনে করি যে ধূমপান বন্ধ হবে। তামাক নিয়ন্ত্রণে আইনের দুর্বল দিকগুলো তুলে ধরে তামাক জাতীয় পণ্যের প্রচার নিষিদ্ধ করার দাবি জানান বিশেষজ্ঞরা। তামাকজাত দ্রব্য বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্যের যে কোনো ধরনের প্যাকেট, কৌটা বা ডামি প্যাকেট কৌটা প্রদর্শন নিষিদ্ধ করা। প্যাসিভ স্মোকিং এর কারণে কিন্তু তাদের ফুসফুস ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই সচেতনতাটা দরকার। আলোচনায় অংশ নিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানান, তামাকের ক্ষতিকর দিক তুলে ধরা সহ বাড়াতে হবে জনসচেতনতা। বাংলাদেশ এখন যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। টার্মিনালের ক্ষেত্রে টার্মিনালে ওইভাবে উন্মুক্ত বিড়ি খায় না, লঞ্চে হয়তোবা যেহেতু একটা উন্মুক্ত জায়গা, ফাঁকা দিয়ে চলে মধ্য দিয়ে, সেখানে হয়তো করতে পারে। সতর্কীকরণ পদক্ষেপ গ্রহণ করা, আমরা এটা পদক্ষেপ গ্রহণ করব। তরুণের মেধা যাতে মাদকের ছোবলে ধ্বংস না হয় সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান আলোচকরা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিকে গুরুত্ব দেয়ায় দেশ কখনোই সংকটে পড়েনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রয়াত কৃষিবিদ শওকত মোমেন, আব্দুল মান্নান এবং বদিউজ্জামান বাদশাহ স্মরণ সভায় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিবিদদের প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসারের পদমর্যাদা দিয়েছেন। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি। আজকে কৃষি ক্ষেত্রে জোর দিয়েছেন বলেই আমরা আজকে সমস্ত প্রতিযোগিতা উতরিয়ে আমরা আজকে সম্ভাবনায় বাংলাদেশে পরিণত হয়েছি। এখনো বাংলাদেশে ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে স্যাংশন আসছে, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, মিথ্যাচার হচ্ছে। বাংলাদেশের যারা বিরোধী দল তাদেরকে গ্রেফতার করা হয় না, বাংলাদেশের মিডিয়া স্বাধীনভাবে কাজ করে। 4 জেলার 5 পৌরসভায় ভোট গ্রহণ কাল। ভোট হবে টাঙ্গাইল 7 আসনের উপনির্বাচনেও। পৌরসভাগুলো হচ্ছে চট্টগ্রামের বাঁশখালী, যশোরের ঝিকরগাছা, নোয়াখালী, নাটোর ও বাগাতিপাড়া। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বাঁশখালীতে এবার 9টি ওয়ার্ডের 11 কেন্দ্রে ইভিএমে ভোট হবে। এছাড়া নাটোর ও বাগাতিপাড়া পৌরসভায়ও ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। নোয়াখালীর 34 কেন্দ্রে ভোট হবে ইভিএমে। এদিকে সব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ইতোমধ্যে পাঠানো হয়েছে। নির্বাচনকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এবার আমাদের বিশেষ আয়োজন সফল বাংলা। গাইবান্ধার চরাঞ্চলে দুর্যোগ সহনীয় গাড়ল জাতের ভেড়া পালন করে স্বাবলম্বী হচ্ছেন 300 নারী। দেশি প্রজাতির সাথে উন্নত জাতের ভেড়ার বীজ ক্রস করে নতুন এই জাতের ভেড়া উৎপাদন করা হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। বন্যা, খরা, নদী ভাঙন সহ বিভিন্ন দুর্যোগের সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয় চরবাসীদের। বন্যা কিংবা খরায় গবাদি পশু রক্ষা করা অনেকটাই কঠিন হয়ে পড়ে। তবে এখন স্বস্তি মিলেছে গাড়ল জাতের ভেড়া পালনে। চর জুড়ে চড়ে বেড়াচ্ছে এই সব ভেড়া, পাল্টে দিচ্ছে এখানকার মানুষের জীবন ও জীবিকা। কাবিলপুর চরের 300 নারী 300টি ভেড়া পালন শুরু করেন। এরই মধ্যে তারা 8 থেকে 10টি ভেড়ার মালিক। সংসারের চাহিদা মেটাচ্ছেন, সন্তানদের লেখাপড়ার খরচ যোগাচ্ছেন। 300 পরিবারের মধ্যে ভেড়া হলো বিতরণ করা হয়েছে। ভেড়া তো অনেক লাভবান হয় ভেড়া দিয়ে। ভেড়াটা পাওনে আমি 1 থেকে 4টে ভেড়া হয়েছে, আমার ভেড়াটা পাওনে আমি খুব সুবিধা হয়েছে। ভেড়ার কোনো রোগ নাই। আমরা একটা ভেড়া বিক্রি করে একটা ছেলে মেয়ের হয়তো পড়ার জন্য ফর্ম ফিল আপ করতে পারি, কি হয়তো খাতা কলমও কিনতে পারি। ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, 10 টাকার জন্য আড়ি ধরছে, এই 10 টাকাও দিতে পারি। এগুলা অনেক বড় এবং এক একটার ওজন প্রায় 20 থেকে 30 কেজি।
আমাদের খুব ভালো লাগে। দেশি ভেড়ার ভিতরে আমরা উন্নত জাতের বীজটা দিচ্ছি, যেটা বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি ময়মনসিংহ আমাদের কারিগরি সহায়তা দিচ্ছে। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণার ফল এই জাত সাধারণ ভেড়ার চেয়ে লালন পালনে খরচ কম, খাবারও কম লাগে, দ্রুত বড় হয় এবং আকারেও বড়। চরাঞ্চলে চারণভূমি আছে এবং ভেড়া পালনের সুবিধা হচ্ছে এরা গরুর সঙ্গে থাকতে পছন্দ করে এবং বাড়তি লোকের প্রয়োজন হয় না, খাদ্যের সংস্থান আছে। সেই জন্য মনে করি যে চরাঞ্চলগুলোতে ভেড়া যদি পালন করা যাচ্ছে এটা লাভজনক এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। ভেড়া পালন করে এখন নতুন আশার স্বপ্ন দেখছেন চরের মানুষেরা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। যানজটে নাকাল চট্টগ্রামবাসী, দুর্বল সড়ক ব্যবস্থাপনাকে দুষছেন সংশ্লিষ্টরা। দেখছেন সন্ধ্যা 7টার একুশে সংবাদ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত 3 বিচারপতি। তারা হলেন বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ। দুপুরে তারা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী 30 লাখ শহীদ, জাতীয় 4 নেতা এবং 75-এর 15 আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এ সময় গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা এবং জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক আলমাস হোসেন সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যানজটে নাকাল চট্টগ্রামবাসী, কয়েক মিনিটের পথ পাড়ি দিতে সময় লেগে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। এজন্য দুর্বল সড়ক ব্যবস্থাপনা এবং ট্রাফিক পুলিশের অব্যবস্থাপনাকে দায়ী করছেন নগর পরিকল্পনাবিদ সহ সংশ্লিষ্টরা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। নগরীর ব্যস্ততম এলাকা জিসি মোড় থেকে আগ্রাবাদের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। এই পথ পাড়ি দিতেই সময় লেগে যায় ঘন্টার পর ঘন্টা। শুধু এই সড়কটি নয়, অধিকাংশ সড়কেই এই দশা। এর জন্য ট্রাফিক পুলিশের অব্যবস্থাপনাকেই দুষছেন নগরবাসী। যেভাবে সিঙ্গেল দেবে কিন্তু যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। যেখানে কাজ আছে ওখানে কিন্তু ট্রাফিক নেই, দেখা যায় যে রাস্তার মাঝখানে ফুট করে আটকা যায়। সব কিছু থাকলেও তারপরে বলবে কি 500 টাকা দাও, যদি না দেয় তাহলে 2000 2500 টাকা কেস দিয়ে দিতে হবে। ট্রাফিক পুলিশ বলছে জনবল সংকট, পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকা আর আইন মেনে গাড়ি না চালানোর কারণেই তৈরি হচ্ছে যানজট। জানিয়েছেন আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা গড়ে তোলার কথাও। পর্যাপ্ত টার্মিনাল নাই, তো না থাকার কারণে কিন্তু প্রচুর গাড়ি রাস্তার উপরেই রেখে তাদের কার্যক্রম পরিচালনা করতে হয়। জনগণ যদি সচেতন হয় কোথায় পার্কিং করতে হবে আমরা নির্দিষ্ট জায়গায় করে দিচ্ছি, সেখানে যদি পার্কিং করে ফুটপাত ঘেঁষে যদি মানুষ চলে তাহলে যান চলাচলের ট্রাফিক ব্যবস্থাপনা আরেকটু উন্নয়ন। দুর্বল সড়ক ব্যবস্থাপনা, নজরদারির অভাব এবং সঠিকভাবে ট্রাফিক নেটওয়ার্ক গড়ে না ওঠায় যানজট কমছে না বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। ট্রাফিক ম্যানেজমেন্ট কিন্তু একটা সায়েন্স। এটা পুরো শহরের রোড নেটওয়ার্কটা নিয়ে ট্রাফিক বিভাগ বসতে হবে এবং এখানে বিভিন্ন বৈজ্ঞানিক পন্থা, পৃথিবীর সমস্ত শহরেই কিন্তু যানজট আছে, জনবহুল শহরগুলোকে কিন্তু তারা বিভিন্ন বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করে এগুলোকে ম্যানেজ করে। নজরদারির অভাবে কিন্তু আমাদের অনেকগুলি ভালো জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। আমি মনে করব সরকারের যেই উন্নয়ন পরিকল্পনাগুলি এগিয়ে যাচ্ছে সেগুলোকে সুরক্ষা করার জন্য কিন্তু সমানভাবে নজরদারি করতে হবে। যানজট নিরসনে গণসচেতনতার পাশাপাশি আধুনিক সড়ক ব্যবস্থাপনা গড়ে তোলার দাবি নগরবাসীর। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। কক্সবাজার উপকূলে অভিযান চালিয়ে 6 জলদস্যুকে আটক করেছে র্যাব। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে অস্ত্র ও গুলি। রাতে সোনাদিয়া চ্যানেল থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়। র্যাব জানায় একদল দস্যু বঙ্গোপসাগরের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদে অভিযান চালায় তারা। এ সময় একটি ট্রলার থেকে 3টি বন্দুক ও 11 রাউন্ড গুলিসহ তাদের আটক করা হয়। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। মেকআপ আর্টিস্টদের জন্য রাজধানীতে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। লাভস আয়োজিত শাহনাজ শিমুল নামের ওয়ার্কশপে মেকআপ প্রশিক্ষণের পাশাপাশি কসমেটিক্স ব্যবহারেও খুঁটিনাটি প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণার্থীরা ক্ষতিকর কেমিক্যাল ও বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে প্রশিক্ষণ নেন।
লাভস সিঙ্গাপুর ভিত্তিক হালাল সার্টিফাইড ব্র্যান্ড, যা বাংলাদেশ, ভারতসহ 7টি দেশে আধুনিক লাইফস্টাইলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শেষ করছি পরিযায়ী পাখির খবর দিয়ে। অতিথি পাখির কলকাকলিতে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রতি শীতে সাইবেরিয়া থেকে ঝাঁক বেঁধে আসে পাখির দল। দূর দূরান্ত থেকে পাখি দেখতে প্রতিদিনই ক্যাম্পাসে ভিড় জমায় দর্শনার্থীরা। প্রকৃতি রক্ষার স্বার্থেই পাখির জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। ফারুক হোসেন তানভীরের ক্যামেরায় পাখির অভয়ারণ্যের খবর জানাচ্ছেন মানিক শিকদার। শীত মৌসুম শুরু হলেই ক্যাম্পাসের লেকে ভিনদেশি পাখির আনাগোনা। প্রকৃতির প্রাণ এসব পাখিরা সবসময় নিরিবিলি ও কোলাহল মুক্ত পরিবেশে থাকতেই পছন্দ করে। শীতের গোটা সময়টাতে ক্যাম্পাসের লেকে ও জঙ্গলে পাখির কলতান। বালিহাঁস, লেঞ্জা, জলপিপি, সরালি, পাতারি, চোখাচোখি, খঞ্জনা, চীনা, পান্তামুখী, পাটিবাতান, নীলশির সহ নাম না জানা 205 প্রজাতির পাখি সৌন্দর্য ছড়াচ্ছে ক্যাম্পাস জুড়ে। বিদেশি এসব পাখির সাথে আছে 126 প্রজাতির দেশীয় পাখি। শান্ত প্রাকৃতিক পরিবেশ আর পাখির কলতান উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। এই পরিবেশটা এত সুন্দর যে মনোরম পরিবেশের একটা অঙ্গ হিসাবে এটারে সবসময় প্রতিপালন করা উচিত। বৈচিত্র্যের যে বাংলাদেশ, সেটা এখানে না এলে বোঝা যায় না। 2014 সাল থেকে ক্যাম্পাসটি পাখির অভয়ারণ্য। গত কয়েক বছরের তুলনায় করোনা মহামারীর এই সময়ে প্রকৃতিতে এসেছে পরিবর্তন, তাই পাখির সংখ্যাও বেড়েছে। জাহাঙ্গীরনগর একমাত্র ইউনিভার্সিটি ক্যাম্পাস যেখানে পাখি আসছে এবং গত 15-20 বছর যাবত এখানে পাখিগুলো থাকছে। তো আমরা চাই যে এই পাখি আসার প্রক্রিয়া অব্যাহত থাকুক। পাখি রক্ষায় সবাইকে আরও সচেতন হওয়ার তাগিদ দিচ্ছেন পাখি গবেষক ও বিশেষজ্ঞরা। আমরা যেহেতু গণনা করে থাকি, অনেকই কমে গেছে এবং এটার জন্য আমাদের এখন আর কোনো উপায় নেই একটি ছাড়া, সেটা হলো শেষ যে জায়গাগুলো আছে সেগুলোর ধ্বংস কমানো। নাতিশীতোষ্ণ অঞ্চল হওয়ায় বাংলাদেশে প্রতি বছর নানা প্রজাতির পাখির আগমন ঘটে। দেশের যেসব স্থানে অতিথি পাখির বিচরণ, তার মধ্যে অন্যতম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শীতের রেশ কেটে গেলেই বসন্তে আবার নিজ ভূমে ফিরে যাবে এসব পরিযায়ী পাখি। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নারায়ণগঞ্জ সিটিতে কাল ভোট, কেন্দ্রগুলোতে পৌঁছেছে সরঞ্জাম, নগর জুড়ে বাড়তি নিরাপত্তা। করোনায় আরও 7 জনের মৃত্যু, গণপরিবহনে উপেক্ষিত স্বাস্থ্যবিধি, পরিস্থিতির অবনতি হলে লকডাউন, বললেন স্বাস্থ্যমন্ত্রী। ভারতসহ বিভিন্ন দেশে বাড়ছে ওমিক্রন সংক্রমণ, দেশের স্থলবন্দরগুলোতে ঢিলেঢালা কার্যক্রম। পোশাক রপ্তানিতে কমেছে 12% মূল্য সংযোজন, কাঁচামাল আমদানিতে বেড়েছে খরচ। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।